ডংউক আর লি মিনহো সবটাই দেখলো। ফাউন্টেনের ঘটনা থেকে শুরু করে পার্কিং এরিয়াতে ঘটে যাওয়া সবকিছুই ওরা দুজন দেখলো। লি মিনহো মুচকি হেসে বলল, দুটো জোড়া শালিককে আলাদা করার শাস্তি তুই পাবি ডংউক, দেখবি। তোর বিয়ের দিন পাত্রী পালাবে। ডংউক বাঁকা দৃষ্টিতে তাকালো লি মিনহোর দিকে। এই লোক তার থেকে কম করে হলো 8 বছরের বড়। সেই ভাই তার সঙ্গে এহেন রঙ্গরসিকতা করে। নিজের মাথা দেওয়ালে ঠুকে দিতে মন চাইছে ডংউকের। বোনের ভালো চেয়েই তো সে যা করার করতে চেয়েছিল, কিন্তু তার বোন যে তার বন্ধুটিকে পছন্দ করতে শুরু করবে এহেন ভবিষ্যৎ তো ডংউক দেখতে পারেনি তার স্বপ্নতেও। তার ভুল ধারণাটা তে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে ভালো করতে গিয়ে তাদের গল্পে ডংউক ভিলেন হয়ে উঠেছে। অন্তত জাঙ্কুকের কাছে তো সেই ভিলেন বটে। হতাশ ভঙ্গিতে ডংউক গাড়িতে চড়ে বসলো। রাতের আকাশে আজ চাঁদ ওঠেনি। মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। পুরনো কারখানার ভাঙাচোরা পরিবেশে সুগা একটা সুপরিচালিত অফিস তৈরি করে ফেলেছে রীতিমতো। অফিস বললেও ভুল হবে, এটা হলো একটা মৃত্যুপুরী। এখানে যে আসে সে কখনোই ফিরে যায় না। সুগার ধারণা তার সাজানো মৃত্যুপুরীতেই একদিন তার সমাপ্তি হবে। যে যা করে ভাগ্য তাকে সেখানে টেনে নিয়ে যায়। সুগার হাত ভর্তি রক্ত লেগে, চেহারায় রক্তের ছিটা লেগে। রুমাল বের করে সুগার চেহারার রক্তের ছিটা মুছছিল। এমন সময় ইঞ্জিনের হাতে তালি দিতে দিতে ঘরে প্রবেশ করলে সুগা বিরক্ত ভঙ্গিতে নিজের রিভলভারটা তুলে নিল এবং বা হাতে ছুড়ে দিল ইঞ্জিনের দিকে একটা পেনড্রাইভ। ইঞ্জিন সেটা বেশ যত্নের সঙ্গে পকেটে তুলে রেখে বলল, এই জন্যই তোমাকে এত ভালোবাসি সুগা, সবকিছু মুহূর্তে সামলে নাও। সবই ঠিক আছে, কিন্তু আপনার বাবার জন্য আপাতত কিছুদিন রঙিন রাত কাটানো ক্ষতিকর। এভাবে চললে তো ইলেকশনে তার মন্ত্রীর টিকিট পাওয়া কতটা সম্ভব তা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। জানি জানি সুগা, সবই জানি, কিন্তু ওই লোক হলো। যাক সেই কথা, নাইবা বললাম। কথাটা বলে ইউনজিন রাগ আর যুক্তি ভরা চেহারায় একটা সিগারেট ধরালো। তারপর লাশটার পাশে আসন পেতে বসে পড়ল। সুগা বেসিং এর কাছে গিয়ে হাত ধুতে ধুতে বলল, তোমার এখানে আগমনের কারণ জানতে পারি? অবশ্যই পারো, কেন পারবে না, তোমার সঙ্গে আড্ডা দিতে এলাম। সুগা ইউনজিনের কথার খোঁচাটা বুঝতে পারলো। রাগে তার মাথা টনটন করে উঠল। নিজের রাগ সামাল দিল সুগা দেওয়ালে হাত মেরে। ইউনজিন তাই দেখে মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। হেলে দুলে মাটিতে পড়ে থাকা লাশটা মারিয়ে ইউনজিন সুগার সামনে এসে তার দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলল, ডিয়াবলো তোমার সঙ্গে দেখা করতে চায়। আমার ধারণা সে ব্যবসা সুপরিচালিত করতে চায়। তোমরা দুইজন এবার কথাবার্তা বলে সবটা ঠিকঠাক করো, তারপর আমাকে সবটা জানালেই চলবে কাজ শেষে। না জানালেও অবশ্য ক্ষতি নেই। কথাটা বলে ইউনজিন আনন্দে হাসি হাসলো। এই হাসি সুগার মনে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সুগা হাত বাড়িয়ে কাঠটা নিল। ইউনজিন সিগারেটের লম্বা সুক টান দিয়ে কিছু বলতেই যাবে এমন সময় সুগা ইউনজিনকে চোখের ইশারা করে সুগা আয়নার দিকে তাকিয়ে নিজের মুখোশটা পরে নিল। তার চেহারার শুধু ঠোঁটের অংশটুকু দেখা যাচ্ছে এখন। ইউনজিন বলে উঠল, তুমি আজও এই মাস্ক পরো? শুনেছি জাপানিজ কালচারে ওটাকে বিড়ালের মাস্ক বলে। তোমাকে এই জিনিস কে দিল বলো তো? সুগা ইউনজিনের প্রশ্নের উত্তর দেওয়ার বিন্দু মাত্র আগ্রহ প্রকাশ না করে গলায় বিরক্তি ঝাড়িয়ে বলল, সেটা তোমার না জানলেও চলবে। আসল কথা হলো, তোমাকে না বলেছি ওকে এখানে আনবে না? এমন সময় একটা আহ্লাদি মেলি গলা বলে উঠল, এমন করেন কেন ডিটু ভাইয়া? আপনি কেন আমাকে এত অপছন্দ করেন বলবেন কি? মেয়েটা সুগার কোড নেম ধরে ডাকলো। তার কারণ নাম সে জানে না সুগার। সবাই যা জানে মেয়েটা ততটুকুই জানে। বলা বাহুল্য, সুগার চেহারাটাও দেখেনি সে কখনো। মেয়েটা উপস্থিতি সুগা আগেই বুঝতে পেরেই মাস্কটা পরে ফেলেছিল। মেয়েটা ইঞ্জিনের গলা জড়িয়ে বলল, তুমি আবারও স্মোক করছো? করছি জান, কারণ তুমি আসার আগে এটাই আমার সঙ্গে ছিল। তুমি যখন চলে যাবে তখন এটাই আমার সঙ্গে থাকবে। মেয়েটা ভ্রুকুচকে তাকালো ইঞ্জিনের দিকে, তারপর রাগে গলায় বলে উঠল, আমি কোথায় যাব? সেটা তুমি জানো, তুমি তো সবসময় পালাই পালাই করো। কথাটা বলে ইঞ্জিন মেয়েটির কোমর জড়িয়ে ধরে গভীর দৃষ্টিতে তাকালো তার চেহারার দিকে। মেয়েটা বিব্রত বোধ করলো কিছুটা। ইঞ্জিনকে এড়িয়ে গিয়েই সুগার হাতের কার্ডের দিকে উকি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সুগার হাত ছড়িয়ে নয়, তার চেষ্টাটা কিছুটা ব্যর্থই হলো যেন। ইঞ্জিন সরু দৃষ্টিতে মেয়েটার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে।
সে সুগার উদ্দেশ্যে বলে উঠল, বস এলাম। কথাটা বলে ইয়ঞ্জিন মেয়েটির হাত আঁকড়ে ধরে হঠাৎ করেই বলে উঠল, ভালোবাসি তোমাকে লিহা, তুমি বোঝো তা? লিহা নামধারী লিসা অবাক দৃষ্টিতে তাকালো। ইয়ঞ্জিনের এমন কথা তার জন্য নতুন। ইয়ঞ্জিন মানুষটার চরিত্র লিসার কাছে ঘোলাটে। প্রতি রাতেই ভিন্ন নারী তার শয্যা সঙ্গী হয়, কিন্তু তার শরীরে কখনো নিচ থেকে স্পর্শ করেনি সে। এখনকার মতো বারবার ইয়ঞ্জিনের আশেপাশে ঘুরেছে দীর্ঘ 3 বছর ধরে। হান পরিবারের ইতিহাস সে জেনেছে অনেকটাই, কিন্তু তবু ইয়ঞ্জিনকে বুঝে উঠতে বেগ পেতে হচ্ছে তার। আর লিসার সামনে যে মুখোশ পরা লোকটা, এই লোকটা প্রথম দিন থেকে তাকে অপছন্দ করার কারণ আছে বটে। গুপ্তচর বৃত্তি করতে গিয়ে 2বার এই লোকের সামনে ধরা পড়েছে লিসা। তবে অদ্ভুতভাবে এই ডিটো নামধারী লোকটা সেই নিয়ে কোনো বিকার দেখায়নি। লিসার ধারণা লোকটা তাকে হয়তো বিপদপূর্ণ করেনি, তাই হয়তো ইয়ঞ্জিনকেও সে কিছুই জানায়নি এখনো। জ্বালানো ইয়ঞ্জিনের আচরণে লিসা সেটা টের পেত অবশ্যই। লিসার ভাবনায় বাধা পড়ল। সুগা এই পর্যায়ে বলে উঠল, ইয়ঞ্জিন বাড়ি যাও, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আর কখন এখানে আসবে না। ইয়ঞ্জিন হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে লিসার হাত ধরে উষ্ণ গলায় বলল, চলো। সুগা ওদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণায় শয়তানি ভরা বাঁকা হাসি। পকেট থেকে রুমাল বের করে হাত মুছতে মুছতে আনমনেই বলে উঠল, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষটিও কারো না কারোর কাছে দুর্বল হয়, তুমিও তার ব্যতিক্রম নও। আমি যদি ধ্বংস হই, আমার ধ্বংসস্তূপের নিচে তুমিও চাপা পড়বে ইয়ঞ্জিন। যে হোক নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে সবে মাত্র বাড়ি ফিরেছে সে। ঘড়িতে তখন 5:30 বা 6টা হবে। যে হোপের শরীর ভালো লাগছে না, শরীরে জ্বর জ্বর ভাব বোধ হয়। বাড়িতে কিভাবে ফিরেছে বুঝতে পারছে না। কাজ শেষে যখন শরীর একটু রিল্যাক্স করে যে হোপ, তখনই তার এই অবস্থা। যে হোপ 2 দিন সিওল শহরের বাইরে ছিল কিছু কাজের সূত্রে। যে শহরে গিয়েছিল সেখানে অকাল বৃষ্টি। যে হোপ বৃষ্টির জন্য তৈরি ছিল না। এই চাকরি করেও যে তার শরীর এখন এত কোমল কি করে কে জানে। শরীর এতদিনে তার কাজের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা ছিল। সে যাই হোক, যে হোপের শীত লাগছে, সারা শরীরে কাঁপুনি ধরছে, চোখও জ্বালা শুরু করেছে। যে হোপ ঘরে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, এমন সময় কফি মগ হাতে আয়ু ব্যালকনিতে এসে দাঁড়ালো। আয়ু যে হোপের দেখা পাওয়ার জন্যই ওত পেতেছিল। লোকটা বোধহয় বাহির থেকে এখনই এসেছে, বাইরের পোশাকও বদলায়নি, তাহলে ব্যালকনিতে কি করছে সেটা ভেবে পেল না আয়ু। আয়ু বলে উঠল, জিহব স্যার কেমন আছেন? জিহবের মন চাইলো মাথা দেওয়ালে ঠুকতে, শুধু ঠুকতেই না, এখান থেকে লাফ দিতে। অবশ্যই দোতলা বাড়ির ছাদ থেকেও লাফ দিলে তার তেমন কিছুই হবে না। শরীর বড় জোর ব্যথা করবে বা কেটে যেতে পারে বাড়াবাড়ি হলে। যে হোপ ঘাড় ফিরিয়ে নিদারুণ অভিনয় করে বলল, আরে আয়ু যে। আয়ুর রাগে দৃষ্টি শুরু হয়ে এলো। কি সুন্দর অভিনয় করছে যে হোপ, যেন সে কিছুই জানতো না এতদিন। তার বাড়ির সামনে বাড়িটা আয়ুর বাড়ি। আয়ু চিৎকার করে বলল, কেন আপনি জানতেন না আমাদের বাড়ি এটা? না জানতাম না। যে হোপ ঝাড়া গলায় যেভাবে মিথ্যা কথা বললো, তাতে যে হোপের অভিনয় সত্যি বলতে আয়ু ইমপ্রেস হয়ে গেল কিছুটা। তবে যে হোপের চেহারা কেমন ফ্যাকাশে হয়ে আছে, কিছুটা ক্লান্তির ভাবও লেগে। অথচ গত 2 দিন যে হোপ কলেজেই আসেনি। তাহলে কি মানুষটা অসুস্থ? আয়ু বলে উঠল, আপনি কি অসুস্থ? না, অসুস্থ হব কেন? তাহলে চেহারা এমন লাগছে কেন আপনার? কেমন লাগছে? আয়ু কিছু বললো না, শুধু তাকিয়ে থাকলো। যে হোপ বলে উঠল, আমি ভেতরে গেলাম আয়ু, তোমার তো সামনে এক্সাম, গুড লাক ফর দ্যাট। কথাটা বলে যে হোপ চলে যাওয়ার জন্য পা বাড়ালে সে ধপ করে আয়ু এর চোখের সামনেই মাটিতে পড়ে গেল। আয়ু চমকে উঠল ভয়ে এবং পরের মুহূর্তেই বেশ কয়েকবার ডেকে উঠল যে হোপের নাম ধরে। তবে যে হোপ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আয়ু কোনো দিক বিবেচনা না করেই যে হোপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছু মুহূর্ত পর যে হোপের বাড়ির দরজার সামনে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আয়ু। বারবার দরজা আঘাত করছে, কিন্তু কোথায় কি। আয়ু যখন ভেবে পাচ্ছে না তার কি করা উচিত, তখন আয়ু খেয়াল করলো বাড়ির দরজা ঠিক লক করা নয়। আয়ু দরজা লক ধরে টান দিতেই দরজা খুলে গেল। জেহপের কাজে অবাক হলো সে। লোকটা দরজাটাও লক করেনি, নাকি এতটাই শরীর খারাপ যে খেয়াল করেনি। আয়ু ঢুকে পড়লো বাড়িতে। তবে মনে কিছুটা সংকোচ ছিল তার। কিন্তু বাড়িতে ঢুকে আয়ু এর বমি পেল বাড়ির অবস্থা দেখে। যদিও ব্যাচেলার পুরুষের বাড়ি এর থেকে ভালো অবস্থার আশা করাটা হাস্যকর,
বাইরের অবস্থা থেকে আয়ু সেটাই বুঝলো। আয়ু সোজা দোতলায় চলে গেল। জিহুব তখনও ফ্লোরে পড়ে আছে সেই হালেই। আয়ু তার ভাইকে কল করলো। তের কাছে আয়ু শুনেছে ওরা সবাই নাকি এক স্কুল কলেজ থেকে পড়াশোনা শেষ করেছে। তোমার হাতের পুতুল নাকি আমি? প্রচন্ড রাগের সঙ্গে সুবিন বলল কথাটা তার বাবা হানকে। তারপর দেওয়ালে ছুঁড়ে মারল একটা ফুলদানি। তার বাবা ক্ষিপ্ত দৃষ্টিতে ছেলের দিকে মারমুখো হয়ে গেলে সামনে বাদ হয়ে দাঁড়ালো ইউনজিন। হান চুপ করে গেলেন। সুবিন রাগে হনহন করে বেরিয়ে গেল। পার্টিতে সে এই জন্যই আসতে চায়নি। তাকে এই পাপের রাজ্যের অংশ হতে কোন সাহসে বলে তার বাবা? একটু বড় হওয়ার পর থেকেই সুবিন নিজের খরচ নিজে চালাচ্ছে। সেটা কি দিন শেষে পাপে ঘিরে থাকার জন্যে? ইউনজিনের দিকে হান রাগে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তোমার জন্য আজ ওর এত সাহস? বাবা, সুবিনকে ছেড়ে দিন। তাছাড়া আপনার ব্যবসা, রাজনৈতিক ক্যারিয়ার আর ড্রাগনের জন্য তো আমরা দুজন আছি। কিন্তু ও কি কি করছে তা তোমার অজানা নয় নিশ্চয়ই। জানি বলেই শান্ত আছি। ওকে বাধা দিলে সুবিন আরো বেপরোয়া হয়ে উঠবে। কুলাঙ্গার কোথাকার। এমন নেকা ছেলে আমার পৌরসে কিভাবে জন্ম হলো কে জানে। কথাটা বলে হান চেয়ারে বসলেন এবং একটা সিগার ধরালেন। সিগারেট ধোঁয়া উড়িয়ে তিনি বাহিরের দিকে তাকিয়ে বললেন, এই সাম্রাজ্য আমার দাদার হাতে গড়া। মাঝে সবকিছু ঝিমিয়ে পড়েছিল। তারপর আমি রাশভারী হাতে সবটা সামলেছি। আর এরপর তুমি আমার জায়গা নিলে ইউনজিন। তোমার হাতে নিশ্চিন্ত আমি। তুমি না থাকলে কি হতো কে জানে। এই সময় ঘরে ঢুকলো ফিলিক্স। বাবা হ্যানের শেষের কথাগুলো শুনলো সে। মন খারাপ হলো তার। এই পরিবারে তার অবদান কখনো ধরা হয় না কেন? যত আলাপ আলোচনা শুধু ইউনজিন আর সুবিনকে নিয়ে। মাঝে মধ্যে নিজেকে অদৃশ্য আর অনাকাঙ্ক্ষিত লাগে। ওই পরিবারে তার স্থান কোথায়? এত কিছু করে লাভ কি? দেওয়াল খামচে ধরল ফিলিক্স। এমন সময় হানের চোখ গেল ফিলিক্সের দিকে। তিনি বলে উঠলেন, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ফিলিক্স ভেতরে ঢুকে বলে উঠল, বাবা, নিচে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। তুমি একটু সামাল দিতে পারছো না? মিনিট পেরোতে না পেরোতে ডাকাটাকি কি জ্বালা। হানের চেহারা বিরক্তিতে ভরে উঠল। ফিলিক্সের মন আরো খারাপ হলো। সে মাথা নিচু করে ফেললো। হান বলে উঠলেন, আচ্ছা, সুবিন কি নিচে সিক্রেট করেছে? না, তবে ওকে ওভাবে বেরোতে দেখে অনেক গেস্টাই কথাবার্তা বলছে। রাস্কেল কোথাকার। রাগে ক্ষোভে বললেন হান কথাগুলো। এই সময় ইউনজিন বলে উঠল, তুই যা ফিলিক্স, আমরা আসছি, একটু সামাল দে ভাই। ফিলিক্স চলে গেল ইউনজিনের দিকে তাকিয়ে। বলতে গেলে ভাইয়ের ওপর রাগ হচ্ছে তার, যেন সেই পরিবারের সর্বে সর্বা, বসের মতো অর্ডার করে। বিরক্তিকর। ফিলিক্স স্থান ত্যাগ করলে ইউনজিন বলে উঠল, বাবা, আমি আগেও বলেছি আজও বলছি, সুবিন এই কাজের জন্য নয়। ওকে এখানে জড়ালে আমাদেরই ক্ষতি। ক্ষতি যে এখন হচ্ছে না তা কে বলল? আমি বলে দিলাম ইউনজিন, ওর জন্য আমরা বিরাট বড় সমস্যাতে পড়ব। ইউনজিন বাবার হাত থেকে সিগারেটটা নিয়ে একটা মাউথ ফ্রেশনার তার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, সেদিন আসার আগেই সুবিন নিজের মৃত্যুর দ্বার প্রান্তে থাকবে। ছেলের কথা শুনে চমকে তাকালেন হান। ইউনজিন সেই দৃশ্য দেখে মুচকি এসে বলল, ওভাবে তাকাচ্ছ কেন বাবা? তুমিও কি তাই করনি বাবা? শুনেছি তোমার বড় ভাই হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। তিনি একটু বোকাশোকা ছিলেন, মা বলে তাই। তুমি কি বলতে চাইছো? বাবার কোর্টে গিয়ে দিতে দিতে ইউনজিন বলল, তুমি বুঝেছিলে তোমার বাবার স্বাদের ব্যবসা, তার হাতে গেলে ক্ষতি বই কি, লাভ হবে না কিছু। ব্যবসার জন্য যা ভালো মনে করছো তুমি তাই করেছো। ভবিষ্যতে আমি তোমারই পথে হাঁটবো, তাতে ক্ষতি কি বা? কথাটা বলে বাবার শার্টের কলার ঠিক করে মুচকি হাসলো ইউনজিন। তে নিজের ঘরে ম্যাথ করছে। কিছুদিন বাকি আছে পরীক্ষার, কিন্তু তার পড়তে মন বসছে না। কিছুদিন বাকি আছে পরীক্ষার, কিন্তু তার পড়াতে মন বসছে না। ডোন্ট ওয়ারিতে, আমরা তোমার কষ্টটা বুঝি। যা হোক, এমন সময় তের ঘরে দরজায় টোকা পড়লো এবং পরের মুহূর্তে ঘরে ঢুকলো ডঙ্গুক। ডঙ্গুকের হাতে খাবারের ট্রে। তে ডঙ্গুকের দিকে তাকিয়ে বুঝতে পারলো তার কোনো মতলব আছে। তে ডঙ্গুকের মতলব বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই তার মাথায় এলো না। ডঙ্গুক কথা বলতে থাকে। এভাবে মিনিট 10 পার হলে ডঙ্গুক বলে উঠলো, তোকে একটা কথা বলার ছিল। তে এবার আগ্রহ ভরা দৃষ্টিতে তাকালো, কারণ এতক্ষণে ডঙ্গুক আসল কথা বলবে। ডঙ্গুক বলতে থাকে, আমি তো ইয়াং বিজনেসম্যান অ্যাওয়ার্ড পেয়েছি এবছরে, তুই তো জানিসই। আর জানবো না কেন, আমি না তোকে চকলেট খাওয়ালাম? তা ঠিক। এবার কি বলি শোন। শুনছি। কথাটা বলে তে নিজের খাতার দিকে তাকিয়ে কিছু লিখতে থাকে।
আগামী সপ্তাহে সোমবারে আমি একটা পার্টি থ্রো করতে চাইছি, এবং সেটা বেশ বড় করেই। তে থমকে গেল, লেখা থামিয়ে তাকালো তার ভাইয়ের দিকে, কারণ আগামী সপ্তাহে সোমবারে তের জন্মদিন পড়েছে। তের চোখে মুখে বিষাদের ছায়া নেমে এলে ডঙক বলে উঠল, তোকে ঘিরে আমার সব শখ আহ্লাদ, তুই নিজের জন্মদিনে মন খারাপ করে ঘুরে বেড়াস, পালন করিস না। আমি আর কতদিন এইগুলো দেখবো বল? এবার তোকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। তুই জানিস না আমি কেন পালন করি না? সেই ঘটনার অনেক বছর পার হয়েছে, বহু বছর বলতে গেলে। তাছাড়া সেটার পেছনে তোর কোনো দোষ ছিল না, যা হওয়ার তাই হয়েছে। আমি পারবো না ভাইয়া, আমার চোখের সামনে ওইসব দৃশ্য ভেসে ভেসে ওঠে। তোকে জন্মদিন পালন করতে বলছি না, আমি জানি একটা মৃত্যু চোখের সামনে দেখা কতটা কষ্টের। ভুলে যাস না, আমিও সেটাই দেখেছি যা তুই দেখেছিস, কিন্তু আমাদের এগিয়ে যেতে হয়। তে কথাটা বলে ডঙক নিজের চেয়ার ছেড়ে উঠে তের মাথায় হাত বোলায়। তের চোখ ছলছল করছে, কান্না পাচ্ছে। তার চোখের সামনে যেন আবারও সেই দৃশ্যগুলো ভেসে উঠছে ছবির মতো। হাত মুঠো করে তে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। ডঙক বলে উঠল, তুই নিজের জন্মদিন পালন করিস না, যা করার আমি করছি। আমি আনন্দ করছি, নিজের সাকসেস উদযাপন করছি। আমি শুধু চাই তুই সেখানে উপস্থিত থাকবি। লিসা আসবে না? ডঙক চুপ করে থাকে, যার মানে না। তে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। দীর্ঘ 7 বছর ধরে লিসা বাড়িতে আসে না। তার কারণ কি? কেন নিশা তাদের সঙ্গে এমন করছে তে বুঝতে পারছে না। তে বলে উঠল, ভাইয়া তুই ঘরে যা প্লিজ, আমি একটু একা থাকতে চাই। আর সমস্যা নেই, আমি পার্টিতে থাকবো। আজ ছিল তাদের ফার্স্ট এক্সাম। তের এক্সাম বলা যায় বেশ ভালোই হয়েছে। তার মন বেশ প্রফুল্ল। তবে তার আনন্দে এক বালতি পানি ঢেলে দিয়ে তে নিজের সামনে আবিষ্কার করলো ইউরিকে। তে রাগে ফেটে পড়লো। সেদিনের ঘটনাতে আজও ভুলতে পারেনি। তার মনে হয়েছিল সে মারা যেতে চলেছে। ওই বিষাদে ঘেরা দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে ভেসে উঠছিল, যেন অন্ধকারের মাঝে যেন হারিয়ে যাচ্ছিল তে। ইউরি তার ফ্রেন্ডের থেকে দূরে সরে এসে তের সামনে এসে দাঁড়ালো। ঠোঁটের কোণে পাকা হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, কেমন আছো তে? ভালো আছি, এবং বেশ আনন্দেই আছি, দেখেই বোঝা যাচ্ছে। আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়ে তুমি যে আনন্দে থাকবে, সেটাই তো তোমার সফলতার পুরস্কার। তে এবার তাচ্ছিল্যে ভরা হাসিতে মেতে উঠে বলে উঠল, তোমার কখনো মান সম্মান ছিল নাকি যে তা আমি ধূলিসাৎ করব? যার সম্মানই কখনো ছিল না সে আবার। তে নিজের কথা শেষ করতে পারল না। ইউরি চিৎকার করে উঠলে তার কথায় বাধা পড়ল। উপস্থিত সকলে এই মুহূর্তে নাট্যমঞ্চের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে। দাঁতে দাঁত চেপে ইউরি বলে উঠল, তুমি নিজেকে কি মনে করো? অনেক কিছুই মনে করি। তোমার এই দম্ভ চূর্ণ বিচূর্ণ করে যদি আমি তোমাকে নিঃস্ব না করি, তাহলে আমার নামও ইউরি নয়। তাহলে নাম বদলে নাও ইউরি। আমি কি কোনো নাম খুঁজে দেবো? আচ্ছা, তোমাকে এই কলেজে ঢুকতে দিল কে? ইউরি এই পর্যায়ে হেসে বলে উঠল, নিজের শরীর আর ন্যাকামি দেখিয়ে যাকে মুগ্ধ করেছিলে তার সুপারিশেই আমি এখানে। তে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলো ইউরির দিকে। ভাবার চেষ্টা করলো তে, কিন্তু কিছুই যখন মাথায় এলো না, তখন তে শুধুই তাকিয়ে থাকলো ইউরির দিকে। এই পর্যায়ে ইউরি বলে উঠল, বুঝতে পারছো না? আরে তোমার প্রিয় জাংকুক স্যার। মিথ্যা একদমই বলবে না ইউরি, তাহলে আমি তোমার কি করবে? কথাটা বলে তের দিকে ইউরি এগিয়ে গেলে তে অগ্নি দৃষ্টিতে তাকালো তার দিকে এবং এগিয়ে গেল ইউরির দিকে সমান তালে। আয়ু পরীক্ষা হল থেকে বেরিয়ে এই হট্টগোল দেখে সেদিকে এগিয়ে যাচ্ছে। পথিমধ্যে তার দেখা হয়ে গেল জাঙ্গুকের সঙ্গে। জাঙ্গুক অন্য হল থেকে বেরিয়েছে এক গাদা খাতা নিয়ে। আয়ুকে এভাবে ছুটে যেতে দেখে সে জিজ্ঞাসা করলো, এভাবে দৌড়াচ্ছ কেন আয়ু? স্যার, তে আবারও ঝামেলাতে জড়িয়ে পড়েছে বোধহয় ইউরির সঙ্গে, এই জন্য আমি ওকে একা ছাড়ি না। জাঙ্কুক মুহূর্তেই সবটা বুঝতে পেরে সে নিজেও আয়ুর সঙ্গে গেল। এদিকে তে আর আয়ু চুল ধরাধরি করে মারামারি করার পর্যায়ে চলে গিয়েছে। সবাই এখন একটা মারাত্মক মনোরঞ্জনের জন্য প্রস্তুত। তবে তাদের আনন্দে বাধা দিল জাঙ্কুক।